Redmi Note 14 Pro এই ফোনটা আজ থেকে আর 6-7 মাস আগেই কিন্তু মার্কেটে রিলিজ হয়েছে। Redmi Note সিরিজটা যখন মার্কেটে আসে তারপর থেকে নোট ফ্যান যারা রয়েছে মানে Redmi Note সিরিজের ফ্যান যারা তারা প্রচুর পরিমাণে কিনতে চায় এবং মানুষজন অনেক কিনে। কিন্তু কেনার পরে দেখা যায় যে কিছুদিন পরে ফোনের মাদারবোর্ড ডেট, ক্যামেরা ডেট, ফোনের ডিসপ্লে চলে গেছে, এই ধরনের নানান ইস্যু ফেস করে, যার কারণেই কিন্তু আমরা এই Redmi Note 14 এর শুরুতেই কোনো অবস্থাতেই রিভিউ দিই না এবং 6-7 মাস পরে এসে আপনাদের অনেক কমেন্ট পাওয়ার পরে মনে হচ্ছিল যে এটা একটা রিভিউ দেওয়া দরকার, যার কারণে এই ফোনটাকে গত 15 থেকে 16 দিন ধরে আমি ইউজ করতেছি, মানে রোজার অর্ধেক থেকে এখন ঈদের পরে চলে আসছে। তো এটাকে ইউজ করে আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই 6-7 মাস পরে এসে Redmi Note 14 Pro এই ফোনটা আপনারা কিনবেন কিনা সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। আপনি যদি এই Redmi Note 14 Pro এই ফোনটা ইউজড অথবা নতুন যেটাই কিনতে চান না কেন আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেটম্যানের সাথে। গ্যাজেটম্যানের কাছে কিন্তু এই ধরনের অনেক ফোন অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও আপনি চাইলে কিন্তু ইউজড আইফোনও কিনতে পারবেন। গ্যাজেটম্যানের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ার করে প্রোডাক্ট পারচেজ করতে পারেন। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ডেসক্রিপশন বক্সে। Redmi Note 14 Pro এই ফোনটার ডিজাইন অনেকের কাছেই ভালো লাগবে, আমার কাছে পার্সোনালি কিন্তু এটা ডিজাইন অনেক বেশি ভালো লাগে। আমার কাছে এর আগের যে ডিজাইনটা ছিল Redmi Note 13 Pro সেইটার ডিজাইন অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এইটার সাথে আপনি ডিজাইনটা একদমই সিমিলার পাবেন হচ্ছে Redmi Note 14 Pro Plus যে ফোনটা রয়েছে সেটা, যদিও কিনা সেটা হাতে নিতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এটা থেকে। হ্যাঁ, এটাও অনেক প্রিমিয়াম। এর ব্যাক সাইডে যেটা সেটা হচ্ছে একটা ইকো লেদার ইউজ করা হয়েছে, আর এর যে ফ্রেমটা সেটা একটা প্লাস্টিক ফ্রেম। হ্যাঁ, বাজেট ফোনগুলোতে প্লাস্টিক ফ্রেম থাকবে। আর এই ফোনটাকে বাজেট ফোন বলবো নাকি মিড রেঞ্জের ফোন বলবো সেটাই বুঝতে পারতেছি না। এটা এখন যদি ইউজড কিনতে চান তাহলে আপনাকে অ্যারাউন্ড 30,000 টাকার মতো খরচ করা লাগবে। 4-5,000 টাকা অ্যাড করলে হয়তো আপনি নিউ ফোন পেয়ে যাবেন। ফোনটার সামনের দিকে তাকালে দেখতে পারবেন 6.67 ইঞ্চের একটা বিশাল বড় কার্ভ ডিসপ্লে। এটা অবশ্যই একটা অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে থাকছে কিন্তু 120 হার্জের হাই রিফ্রেশ রেট, তার পাশাপাশি HDR10+ এর সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্টও পাচ্ছেন। আর এই জায়গায় কিন্তু আপনি পাচ্ছেন 68 বিলিয়ন কালার সাপোর্ট। তার মানে বুঝতেই পারছেন ডিসপ্লেটা অনেক বেশি কালারফুল একটা ডিসপ্লে। হ্যাঁ, এই ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। যেহেতু এটা একটা কার্ভ ডিসপ্লে, এটার মধ্যে মিসটাচ হবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটার মধ্যেও মিসটাচ হয়। যখন আপনি জেস্টার ইউজ করে দেখা যাবে যে আপনি ব্যাকে যাবেন অথবা হোমে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মিসটাচ হচ্ছে। তাছাড়াও দেখা যায় যে টাইপিং এর সময় অনেক সময় মিসটাচ হচ্ছে, অনেক সময় টাচ কাজ করতেছেন, হয়তো বা কোথাও আপনার হাত লেগে আছে। তো এই প্রবলেমগুলো আমি রেগুলারই ফেস করতেছিলাম। আমি তার আগে দেখা গেছে যে অনেক ফ্ল্যাগশিপ কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন ইউজ করছি, সেগুলোতে এত বেশি প্রবলেম হয় না, বাট এটার মধ্যে মোটামুটি ভালো পরিমাণের প্রবলেম আমি ফেস করি। তাছাড়াও এই ডিসপ্লের কালার এবং শার্পনেস খুবই ভালো ছিল, কিন্তু আমার কাছে কেন জানি পার্সোনালি একটু ফ্যাকাশে টাইপের লাগতেছিল। স্যামসাং এর ডিসপ্লেগুলো দেখা যায় যে অনেক বেশি কালারফুল হয়ে থাকে, সেই জায়গায় এই রেডমি ডিসপ্লেটা একটু ফ্যাকাশে টাইপের। আর এই ডিসপ্লেটাতে থাকছে কিন্তু 3000 নিট পিক ব্রাইটনেস, যার কারণে ডিরেক্ট সানলাইটে যদি ইউজ করেন ব্রাইটনেস দিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। বর্তমান সময়ে চাইনিজ ফোনগুলোর মধ্যে দেখা যায় যে 3000, 4000 কিংবা 6000 নিট পিক ব্রাইটনেস একদমই অ্যাভেলেবেল হয়ে গেছে, বাট ডিরেক্ট সানলাইটে যখন সাইড বাই সাইড স্যামসাং কিংবা আইফোনের সাথে রাখা যায় তখন দেখা যায় যে খুব বেশি একটা ব্রাইট না। ইভেন স্যামসাং এর ডিসপ্লের মধ্যে যখন 2000 কিংবা 2500 নিট পিক ব্রাইটনেস থাকে সেগুলোর সাথে ভালোভাবে কম্পিট করতে পারে না। এটার মধ্যে 3000 নিট পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে। ডিরেক্ট সানলাইটে আমি ইউজ করে দেখেছি যে খুবই ভালোভাবে দেখা যায়, মানে ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট এটা যদি কেউ কিনেন প্যারা খাবেন না। কিন্তু যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এটার মধ্যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়বে কিনা এটার নিশ্চয়তা এখন পর্যন্ত আমিও দিতে পারি নাই। কিন্তু এই ফোনটা যেহেতু 6 থেকে 7 মাস ধরে মার্কেটে আছে, ওইরকম ভাবে শোনা যাচ্ছে না যে এটার মধ্যে গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইন পড়ে। গ্রিন লাইন পিঙ্ক লাইন নিয়ে মোটামুটি সব কোম্পানি ভুগেছে, কিন্তু রেডমি কিংবা শাওমির যে ফোনগুলো রয়েছে সেগুলোর মধ্যে খুব বেশি একটা গ্রিন লাইন কিংবা পিঙ্ক লাইনের ইস্যু কিন্তু আমরা দেখি নাই। তো যার কারণে বলাই যায় যে Redmi Note 14 Pro এই ফোনটা যদি কিনেন তাহলে গ্রিন লাইন নিয়ে অ্যাটলিস্ট আপনাকে প্যারা খেতে হবে না। তাছাড়া এই ডিসপ্লের নিচের দিকে থাকা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুবই ফাস্ট ছিল, খুব একুরেটলি কাজ করে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব নিচে হয়ে গেছে, যার কারণে রিচ করতে একটু কষ্ট হয়ে যায়। এটা একটু উপরের দিকে যদি এই জায়গায় হতো তাহলে খুব ইজিলি কিন্তু রিচ করতে পারতাম। বাই দ্য ওয়ে, একটা বিষয় নিয়ে কথা বলতে একদমই ভুলে গেলাম। এই Redmi Note 14 Proটার মধ্যে কিন্তু IP68 এবং 9 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে, যার কারণে কিন্তু আপনি এই ফোনটা দিয়ে পানির নিচে গিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, ফোনের কোনো ধরনের প্রবলেম হবে না। Redmi Note 14 এটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 7300 Ultra যে চিপটা রয়েছে সেটা, এবং এটা একটা 4 nanometer চিপ। 30-35 হাজার টাকা বাজারে নতুন যে ফোনগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে কম্পিট করতে পারে এটা। আর এটার পারফরমেন্স নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো ধরনের প্যারা খাবে না। রেগুলার লাইফে ইউজ করতে গেলে খুবই স্মুথলি ইউজ করা যাচ্ছিল, কোনো ধরনের প্রবলেম ফেস করে নাই। আমি একবারও ল্যাগ হ্যাং দেখি নাই। যারা গেমার রয়েছেন, আপনার বাজেট 30-35 হাজার টাকা, আপনি গেমিং এর জন্য এই Redmi Note 14টা আপনার লিস্টে রাখছেন, তাদেরকেও বলবো চাইলে আপনি এটা ট্রাই করতে পারেন। এটা গেমিং এও ভালো একটা সাপোর্ট দিবে, কিন্তু যদি আপনি এই ফোনটাকে ইউজড ফোনের সাথে মিলাইতে যান তাহলে কিন্তু পারফরমেন্সে অনেক পিছিয়ে যাবে এই ফোনটা। আর যদি আপনি ডেডিকেটেডলি গেমিং এর জন্য একটা ফোন নিতে চান তাহলে Redmi Turbo 4 যে ফোনটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। সেটার পারফরমেন্স কিন্তু এটা থেকে মাচ মোর বেটার। Xiaomi এই জিনিসটা এখনো আমার কাছে ভালো লাগে না, যে জায়গায় অন্যান্য ফোন কোম্পানি এখন 7 বছর 8 বছর সফটওয়্যার আপডেট দিচ্ছে, কিন্তু Redmi এই ফোনটা আউট অফ দ্য বক্স Android 14 আমরা পেয়েছি। আর এই ফোনটার মধ্যে আর মেজর আপডেট আসবে হচ্ছে 3 বছর, তার মানে হচ্ছে 14, 15, 16। Android 16 এর আপডেট দেওয়ার পরে এই ফোনটা সফটওয়্যার আপডেট অফ হয়ে যাবে, সেটা খুবই খারাপ একটা জিনিস। এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না, যে জায়গায় এখন সবাই 5-6 বছরের সফটওয়্যার আপডেট দিচ্ছে। তাছাড়াও এটার হাইপার ওএসটা যে খুব বেশি একটা ভালো তেমন কিছু না, কিন্তু MIUI আগে যেটা ছিল সেটা থেকে অনেক বেশি ভালো। এটার মধ্যে খুব বেশি একটা ল্যাগ হ্যাং নাই, প্রচুর পরিমাণে
ব্লুটুথ পেয়েছি। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটা একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, এটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে চাইনিজ ভেরিয়েন্টটা ট্রাই করতে পারেন, বাট কিছু প্যারা আপনি চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে খাবেন, যার কারণে আমি বলবো যে আপনি এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই কিনেন। আর এই ফোনটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.2। এটার মধ্যে যদি UFS 3.0 অথবা 3.1 দেওয়া হতো তাহলে কিন্তু আমরা পারফরমেন্স আর একটু বেটার পেতাম। ফাইনালি এখন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এর ব্যাক সাইডে দেখেন যে 4টা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় 4টা ক্যামেরা নাই, 3টা ক্যামেরা আছে। কিন্তু 3টা ক্যামেরার মধ্যে 2টা ক্যামেরা ইউজফুল আর একটা ক্যামেরা ম্যাক্রো লেন্স, যেটা কখনোই ইউজফুল হয় না, এটা একটা ইউজলেস ক্যামেরা, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। এর মেইন লেন্সে ইউজ করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, আর ফ্রন্ট ক্যামেরাতে থাকছে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা। এর 50 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেইল ছিল এবং এর ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ধরে রাখতে পারতেছিল। কিন্তু কেন জানি আমার কাছে পার্সোনালি Xiaomi কালারটা এতটাও ভালো লাগে না। যে জায়গায় এখন প্রত্যেকটা মোবাইল কোম্পানি দেখা যায় যে অনেক বেশি ওভার স্যাচুরেটেড ছবি দিচ্ছে, সেই জায়গায় এখনো কেন জানি Xiaomi ন্যাচারাল ছবি দেওয়ার ট্রাই করতেছে, যেই জিনিসটা ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করে না। সবাই একটু বেশি কালারফুল ভিভিড ছবি চায়, যেটা কিন্তু আপনি Redmi Note 40 থেকে পাবেন না। আপনাকে হয়তো বা কালারটা পরবর্তীতে এডিট করে একটু বাড়িয়ে নেওয়া লাগতে পারে, কিন্তু এর মেইন লেন্সের ছবি নিয়ে আই থিঙ্ক কারো কোনো ধরনের কমপ্লেইন থাকবে না। এটা লো লাইটেও খুবই ভালো পারফর্ম করতে পারে। আর এতে যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে সেটাও মোটামুটি এভারেজ লেভেলের ছিল, খুব বেশি একটা ডিটেইল রাখতে পারে যেরকম না। একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থেকে আমরা নরমালি অন্য ফোন থেকে যেরকম আউটপুট পাই এটা দিয়েও সিমিলার একটা আউটপুট পাচ্ছিলাম। খুব বেশি ডিটেইল রাখতে পারে না, কিন্তু কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি কিন্তু আপনি এটা দিয়ে তুলতে পারবেন। আর যদি লো লাইটে এটার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে ছবি তোলেন তাহলে প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন। কিন্তু আমার কাছে পার্সোনালি এই ফোনটার পোর্ট্রেট ছবিগুলো অনেক বেশি ভালো লাগছে। এটা দুইটা ফোকাল লেন্থে কিন্তু পোর্ট্রেট ছবি তুলতে পারে, 1x এবং 2x। এটা যদিও কিনা এই জায়গায় মেনশন করা নাই কত এক্সের ছবি তুলতেছে, বাট আমার কাছে এমনই মনে হয়েছে 1x এবং 2x হওয়ার কথা। দুইটা ফোকাল লেন্থেই খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে। আর এইচডি টেকটা খুবই ভালো ছিল, যেটা নরমালি এই রকম বাজেটের ফোনগুলোতে কিন্তু আমরা দেখে থাকি না। যার কারণে যারা পোর্ট্রেট ছবির জন্য একটা ফোন নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন। এটা দিয়ে খুবই ভালো পোর্ট্রেট তোলা যায়। আপনি হয়তো এই স্যাম্পলগুলো দেখে বুঝতে পারতেছেন যে এটা দিয়ে কতটুকু ভালো পোর্ট্রেট ক্যাপচার করতে পারে। আর এতে থাকা 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়েও খুবই সুন্দর সুন্দর সেলফি তোলা ছিল, খুবই ডিটেল এবং শার্প ছবি দেখতেছিলাম। দেখা যায় যে বিউটিফিকেশনটা যদি অফ করে দেন তাহলে কিন্তু অনেক সুন্দর ছবি তোলা যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু বিউটিফিকেশন অন করেই ছবি তুলবে, বাট এই স্যাম্পলগুলো যেগুলো দেখতেছেন সেগুলো কিন্তু বিউটিফিকেশন অফ করা। তারপরেও দেখা যাচ্ছিল যে কেন জানি ফেসটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছিল, আর কালারটা একটু ফ্যাকাশে টাইপের, একটু বেশি কালারফুল হলে আমার কাছে মনে হয় যে সবাই এটা পছন্দ করতো, বাট এটাও স্টিল সবাই পছন্দ করবে। এটার মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যায়। তো চলুন এর ভিডিও স্যাম্পলটা দেখে আসি। এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 60fps এর ভিডিও রেকর্ড করা যায়। 4K এর কোনো সাপোর্ট পাচ্ছে না, কিন্তু 1080p এর ভিডিওটার মধ্যে আমি যে প্রবলেমটা খুঁজলাম সেটা হচ্ছে যে আমার ফেস দেখেন যে কেমন একটু সফট করে ফেলে, মানে ডিটেল খুব একটা বেশি থাকে না। আর হচ্ছে যে একটু লাইট যদি কমে যায়, মানে একদম ডিরেক্ট সানলাইটে যদি ভিডিও করেন তাহলে ভালো ভিডিও পাওয়া যায়। বাট এই যে এখন সন্ধ্যার একটু আগে মোটামুটি ভালোই আলো আছে, তো সেই সময়ও ভিডিও করলে দেখা যায় যে টুকটাক নয়েজ চলে আসতেছে ভিডিওতে। তো এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা আমার কাছে এতটাও আহামরি ভালো মনে হয় নাই। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এর মেইন লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে। মেইন লেন্স দিয়ে কিন্তু সর্বোচ্চ আপনি 4K 30fps এ রেকর্ড করতে পারবেন। চিন্তা করেন 35,000 অ্যারাউন্ড 40,000 টাকা দিয়ে আপনি একটা ফোন কিনবেন, সেটার মধ্যে 4K 30fps এর সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ, এটার ভিডিও কোয়ালিটি এই ফোনটা যখন আপনি নতুন কিনবেন, নতুন যেই এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো রয়েছে সেগুলোর সাথে কম্পিট করতে গেলে ঠিকই আছে, ভিডিও মানে একদম খারাপ যাবে এরকম না। কিন্তু যখন আপনি 4K 30fps এ রেকর্ড করবেন, এটাতে 60fps এর সাপোর্ট নাই, আপনার কাছে ব্যাপারটা একটু উইয়ার্ড লাগতে পারে। কিংবা যদি আপনি ডেডিকেটেডলি ভিডিও করার জন্য একটা ফোন নিতে চান তাহলেও কিন্তু এই ফোনটা আপনাকে এত ভালো সাপোর্ট দিবে না। তো যারা হচ্ছে যে মানে এভারেজ একটা ফোন খুঁজতেছেন যেটা দিয়ে ভিডিও করবেন, গেমিং করবেন, মানে ব্যালেন্সড একটা ফোন খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু এই 40,000 টাকা প্রাইস রেঞ্জে যে ক্যামেরা আউটপুট এটা থেকে পাবেন, আপনি অবশ্যই এটা দিয়ে স্যাটিসফাইড হবেন। আর এটা হচ্ছে আলট্রা ওয়াইড ভিডিও। আলট্রা ওয়াইড দিয়ে ভিডিও করলে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এটাতে কোনো 60fps এর অপশন নাই। আর আলট্রা ওয়াইডে যদি 60fps এর অপশন দিত কিংবা 4K সাপোর্ট দিত তাহলে অনেক বেশি ভালো হতো। বাট আলট্রা ওয়াইড দিয়ে যদি আপনি ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। কিন্তু আলট্রা ওয়াইডটাও সেম ভাবেই কিন্তু আর যেই ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সেটার মতোই যদি একটু লো লাইট হয়ে যায়, মানে আলো যদি একটু কমে যায়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ এবং রেঞ্জ চলে আসে, ভিডিওতে প্রচুর নয়েজ দেখা যায়। তো আলট্রা ওয়াইডে ভিডিও যদি করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আর হচ্ছে আলট্রা ওয়াইডে 1080p 30fps ভিডিও রেকর্ড করা অবস্থায় আপনি চাইলে কিন্তু লেন্স সুইচ করতে পারবেন না। এই 2025 সালে আমরা যত ফোন দেখতেছি ম্যাক্সিমাম ফোনেই কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হচ্ছে। সেম ভাবে কিন্তু এই Redmi Note 14 এটার মধ্যেও সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করা হয়েছে। এটার মধ্যে 5500 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। তারপরে দেখেন যে ফোনটা কত স্লিম এবং কত লাইট ওয়েট, 5500 mAh। চিন্তা করতে পারছেন এই ফোনটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে সারাদিন ইউজ করে এর পরের দিন আপনি অর্ধেক বেলা ইউজ করতে পারবেন অনায়াসেই। এটার স্ক্রিন অন টাইমের কথা যদি চিন্তা করেন তাহলে আপনি এটা থেকে এভারেজে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন অনায়াসেই। এটাকে আমি রেগুলার ইউজ করছি এবং এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। এবং এটার পাশে আমি সাইড বাই সাইড
আইফোন 14 প্রো ইউজ করছি এবং আইফোন 14 প্রোকে যে জায়গায় 2বার চার্জ দিতেছিলাম সেই জায়গায় এই রেডমি নোট 14 এই ফোনটাকে আমি একবার চার্জ দিলেই হচ্ছিল। তার মানে বুঝতেই পারতেছেন যে এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। তো এখন ফাইনালি কত হচ্ছে 30-35 হাজার টাকা দিয়ে আপনি এই রেডমি নোট 14 এই ফোনটা কিনবেন কিনা। আমি যেহেতু লাস্ট 15-20 দিন ধরে এই ফোনটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি, আমার ইউজার এক্সপিরিয়েন্স এই ফোনটা থেকে ভালোই ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু মোস্টলি আমরা ইউজড ফোন রিভিউ করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমিও ম্যাক্সিমাম টাইম ফ্ল্যাগশিপ ইউজড ফোনগুলো ইউজ করি, কিন্তু সেই ফোনগুলো ইউজ করার পরে যখন একটা নিউ ফোন কম বাজেটে ইউজ করতে যায় তখন আমার কাছে একটু ল্যাগ মনে হয়, ক্যামেরাটাও এত আহামরি ভালো মনে হয় না। এটা হয়তোবা যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করে তাদের কাছে সবার কাছেই লাগবে যখন এই ধরনের বাজেট ফোনগুলো তাদের হাতে যাবে। তো আমার কাছেও প্রথম অবস্থায় এরকমই মনে হচ্ছিল, কিন্তু যদি আপনি নতুন ফোনগুলোর সাথে কম্পিট করতে চান তাহলে দেখবেন যে রেডমি নোট 14 এই প্রাইস রেঞ্জ আমার কাছে মনে হয় যে বেস্ট ফোন, আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন। আর যদি আপনি ইউজড ফোন কিনতে চান তাহলে এই বাজেটে বোনাস হিসেবে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি যে বেস্ট ক্যামেরার জন্য কোন ফোনটা নেবেন। বেস্ট ক্যামেরার জন্য অবশ্যই পিক্সেল 7 যে ফোনটা রয়েছে সেটা ট্রাই করতে পারেন। 30 কিংবা 30-এর নিচে হয়তো আপনি পেয়ে যেতে পারেন, যেটা একটা বেস্ট ডিল। আর যদি আইফোন কিনতে চান তাহলে আইফোন 11 ছাড়া এই বাজেটে আর কোনো অপশন থাকছে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।